1992 সালে ফিনিক্সে আমার ও আমার স্ত্রীর সাথে দেখা করার জন্য রিচার্ড নামের আমার এক বন্ধু বোস্টন থেকে এসেছিল। স্টক ও রিয়েল এস্টেটের মাধ্যমে আমরা যা করেছিলাম তা দেখে সে অভিভূত হয়ে পড়েছিল। ফিনিক্সের রিয়েল এস্টেটের দাম তখন হতাশাজনক ছিল। আমরা 2 দিন তার সাথে ঘুরে ঘুরে কাটিয়েছিলাম আর দেখিয়েছিলাম যে ক্যাশ ফ্লো ও পুঁজি বাড়ানোর কথা ভাবলে এটা এক দারুণ সুযোগ। আমার স্ত্রী ও আমি রিয়েল এস্টেটের এজেন্ট নই, আমরা সর্বতভাবে বিনিয়োগকারী। একটি কমিউনিটি রিসোর্টের এক ইউনিট নির্দিষ্টভাবে পছন্দ করার পর আমরা একজন এজেন্টকে খবর দিয়েছিলাম, যিনি সেই দিন বিকেলে তার কাছে এটা বিক্রি করার ব্যবস্থা করেছিলেন। 2টি বেডরুম বিশিষ্ট শহরের বাড়িটার দাম ছিল $65,000। একই রকম ইউনিটের দাম চাচ্ছিল তখন $65,000। সে দেখেছিল যে এটা একটা লাভজনক সওদা। অত্যন্ত খুশি মনে সেটা কিনে নিয়েছিল এবং বোস্টনে ফিরে গিয়েছিল। 2 সপ্তাহ পর সে এজেন্ট আমাদেরকে ফোন করে বলল যে আমাদের বন্ধু তা কিনতে পিছিয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কারণটা জানার জন্য আমার বন্ধুকে ফোন করলাম। সে যা বলল তা হলো সে তার প্রতিবেশীর সাথে কথা বলেছিল এবং তার প্রতিবেশী তাকে বলেছে যে এটা একটা খারাপ সওদা হয়েছে, সে নাকি এটা চওড়া দামে কিনে ফেলেছে। আমি রিচার্ডকে জিজ্ঞেস করলাম তার প্রতিবেশী কি কোনো বিনিয়োগকারী? রিচার্ড বলল না। তারপর যখন আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে সে তাদের কথা শুনছে কেন, সে আত্মরক্ষা করে সহজভাবে উত্তর দিয়েছিল যে সে আরো যাচাই করতে চায়। পরে ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার ঘুরে দাঁড়িয়ে গিয়েছিল। 1994 সালে ওই ছোট্ট ইউনিটটা মাসে $1,000 ভাড়া চলছিল। চরম শীতের সময় এর ভাড়া গিয়ে দাঁড়াতো মাসে $2,500। 1995 সালে ইউনিটটার মূল্য গিয়ে দাঁড়িয়েছিল $95,000। সব মিলিয়ে রিচার্ডকে $5,000 খরচ করলেই চলত এবং এতে করে সে ইঁদুর দৌড় থেকে বের হয়ে যেতে পারত। আজ পর্যন্ত সে কোনো কিছুই করতে পারেনি, কিন্তু ফিনিক্সের সওদাগুলো এখনো রয়েছে। আসলে আপনাকে একটু বেশি পরিশ্রম করে খোঁজ করা উচিত। রিচার্ডের সিদ্ধান্ত থেকে সরে আসাটা আমাকে অবাক করেনি। এটাকে ক্রেতার তীব্র অনুশোচনা বলা হয় এবং এটা আমাদের সবার ক্ষেত্রেই কাজ করে। এই সন্দেহগুলো আমাদের সবাইকে প্রভাবিত করে। ছোট্ট মুরগিটা জিতে যায় আর স্বাধীন হওয়ার একটা সুযোগ হাতছাড়া হয়ে যায়। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি সিডির পরিবর্তে ট্যাক্স লিয়েন সার্টিফিকেটে আমার সম্পত্তির একটা ছোট্ট অংশ রেখে দেই। এতে প্রতি বছর আমি 16% করে আয় করে থাকি, যা ব্যাংকের প্রদত্ত থেকে নিশ্চিতভাবে 5% বেশি। এই সার্টিফিকেটগুলো রিয়েল এস্টেটের জন্য জারি করা স্টেট আইন কর্তৃক সুরক্ষিত, যা অধিকাংশ ব্যাংক থেকে ভালো একটি উপায়। যে পদ্ধতিতে এগুলো কেনা হয় সেই পদ্ধতি এগুলোকে সুরক্ষা দেয়। এগুলোকে অবশ্য ইচ্ছামতো নগদে পরিণত করা যায় না। তাই আমি এই সিডিগুলোকে 2 থেকে 7 বছরের সময়ের জন্য করে থাকি। বিশেষ করে যাদের সিডিতে টাকা রাখা আছে, প্রায় প্রত্যেক সময়ই আমি যখন তাদেরকে বলে থাকি যে আমি এই উপায়ে টাকা রাখি, তখনই তারা আমাকে বলবেন এরকম করাটা ঝুঁকিপূর্ণ। তারা আমাকে বলেন আমি কেন এইটা করি না। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা এই তথ্য কোথা থেকে পেয়েছেন। তারা বলে তাদের বন্ধু থেকে বা কোনো বিনিয়োগ ক্রয়পত্র থেকে। তারা নিজেরা কখনো এটা করে না, আর যারা করতে চায় তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে বলে যে কেন এটা করা উচিত নয়। সবচেয়ে কম লাভে আমি যা মেনে নেই সেটা হলো 16%, কিন্তু সন্দেহপূর্ণ লোকেরা তা 5% লাভে মেনে নিতেও ইচ্ছুক। আসলে সন্দেহের একটা দাম আছে। আমি বলতে চাইছি যে এই সন্দেহগুলো ও সবকিছুতে দোষ দেখার মনোভাবটাই অধিকাংশ মানুষকে দরিদ্র বানিয়ে রাখে এবং নিরাপদে ভূমিকাটা পালন করতে উদ্বুদ্ধ করে। আপনি ধনী হবেন, আসল পৃথিবী সেই অপেক্ষাতে আছে, কিন্তু শুধুমাত্র সন্দেহ আপনাকে দরিদ্র বানিয়ে রেখেছে। আমি আগেও বলেছি, ইঁদুর দৌড় থেকে বের হয়ে আসাটা টেকনিক্যালি খুব সহজ। এর জন্য খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু ওই সন্দেহগুলো অধিকাংশকে অচল করে দেয়। যারা দোষ ধরে বেড়ায় তারা কখনো জয়ী হতে পারে না, আমার ধনী বাবা বলতেন। অনিরক্ষিত সন্দেহ ও ভয় থেকে সবকিছুতে দোষ ধরার বাতিকের জন্ম হয়। যারা দোষ ধরায় ব্যস্ত তারা সমালোচনা নিয়েই পড়ে থাকে, আর বিজয়ীরা ব্যাপারটাকে পরীক্ষা ও নিরীক্ষা করে দেখেন। এই কথাগুলো বলতে তিনি খুব পছন্দ করতেন। ধনী বাবা ব্যাখ্যা করে বলতেন যে সমালোচনা মানুষকে অন্ধ করে দেয়, আর নিরীক্ষা মানুষের চোখ খুলে দেয়। বিজয়ীরা নিরীক্ষণ করলে বুঝতে পারেন যে সমালোচনাকারীরা আসলে অন্ধ। বিজয়ীরা নিরীক্ষণ করার মাধ্যমে এমন সব সুযোগ সুবিধাগুলো দেখতে পান
যা অন্যরা এড়িয়ে যায়, আর তারা সফলতার চাবি খুঁজে পান যা অন্যরা পান না। যারা আর্থিক স্বাধীনতা অন্বেষণ করে বেড়াচ্ছেন তাদের জন্য রিয়েল এস্টেট একটি দৃঢ় বিনিয়োগের ক্ষেত্র। এটি বিনিয়োগের জন্য একটি অনন্য ক্ষেত্র। আমি যখনই রিয়েল এস্টেটকে একটি বাহন বলে উল্লেখ করি তখনই আমি কাউকে বলতে শুনি, আমি আবার টয়লেট বানাতে যাই না। একেই পিটার লিঞ্চ বিশৃঙ্খলা বলেছেন। আমার ধনী বাবা বলতেন, যাদের দোষ ধরার বাতিক আছে এগুলো হচ্ছে তাদের বক্তব্য। তারা সব সময় সমালোচনা করে অথচ নিরীক্ষা করে দেখে না। সন্দেহ ও ভয়ের দ্বারা তাড়িত হয়ে তারা তাদের মনের দরজা বন্ধ করে দেয়। তারা চোখ মেলে দেখার চেষ্টা করে না। তাই যখন কেউ বলে আমি আবার টয়লেট বানাতে চাই না, তখন আমি তীব্রভাবে জিজ্ঞেস করি, আপনার কেন মনে হলো যে আমি পুনরায় টয়লেট বানাতে চাই? তাদের কথায় বোঝা যায় তাদের চাহিদার চেয়ে যেন তাদের টয়লেটটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বলি ইঁদুর দৌড় থেকে মুক্ত হওয়ার কথা, আর তারা বলে তাদের টয়লেটের কথা। এই ধরনের চিন্তা ভাবনার কারণেই তারা দরিদ্র অবস্থায় পড়ে থাকে। তারা নিরীক্ষণ করার পরিবর্তে সমালোচনা করে। আমার চাহিদা নেই, এই কথাটার মাঝে তোমার সফলতা নিহিত আছে, আমার ধনী বাবা বলতেন। কারণ আমি নিজেও পুনরায় টয়লেট বানাতে চাই না। আমি এমনভাবেই সওদাটা করি যেন প্রপার্টির ব্যবস্থাপক পুনরায় আমার টয়লেট বানিয়ে দেন, অথবা এমন একজন ভালো প্রপার্টি ব্যবস্থাপক খুঁজে বের করি যিনি বাড়ি বা অ্যাপার্টমেন্টের ভালো রক্ষণাবেক্ষণ করেন। এতে আমার ক্যাশ ফ্লো বাড়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে আমার যদি পুনরায় টয়লেট বানানোর প্রয়োজন না হয়, তাহলে ভালো প্রপার্টি ব্যবস্থাপকেরা আমার কাছে আরো বেশি রিয়েল এস্টেট বিক্রি করতে চাইবেন। রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো একজন প্রপার্টি ব্যবস্থাপক হলো আপনার সাফল্যের চাবি। রিয়েল এস্টেট খোঁজার চেয়ে ভালো একজন প্রপার্টি ব্যবস্থাপক খোঁজা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। রিয়েল এস্টেটের এজেন্টের চেয়ে একজন ভালো প্রপার্টি ব্যবস্থাপক ভালো সওদাগুলো আরো আগে দেখতে পান, যা তাদেরকে আরো বেশি লাভবান করে তোলেন। আমার ধনী বাবা এটাই বোঝাতে চেয়েছিলেন এই কথাটা বলে যে আমার চাহিদা নেই। এই কথাটার মাঝেই তোমার সাফল্য নিহিত আছে। কারণ আমিও পুনরায় টয়লেট বানাতে চাই না। আমি আরো রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে চাই এবং ইঁদুর দৌড় থেকে বের হওয়ার জন্য সুবিধা চাই। যেসব লোকেরা অনবরত বলতে থাকে আমি পুনরায় টয়লেট বানাতে চাই না, তারা আসলে বিনিয়োগের মতো বাহনকে ব্যবহার করা থেকে তাদের নিজেকে সরিয়ে রাখে। তাদের কাছে স্বাধীনতার চেয়ে টয়লেট খুব গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে আমি সবসময় মানুষকে বলতে শুনি আমি টাকা হারাতে চাই না। ভালো কথা, কোন জিনিসটা তাদেরকে এইরকম ভাবাচ্ছে যে আমি বা অন্য কেউ টাকা হারাতে পছন্দ করি? তারা টাকা বানাতে পারে না, কারণ তারা টাকা না হারানোটাকে বেছে নেয়। স্টক মার্কেট হলো অন্য আরেকটি দৃঢ় বিনিয়োগের বাহন, কিন্তু তারা তার নিরীক্ষণ না করেই তাদের মনের দরজা বন্ধ করে বসে থাকে। 1996 সালের ডিসেম্বর মাসের কোনো একদিন আমি আমার এক বন্ধুর সাথে বাইকে করে আমাদের পার্শ্ববর্তী গ্যাস স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম। সে তাকিয়ে দেখল যে তেলের দাম বাড়তে চলেছে। আমার বন্ধু দুশ্চিন্তায় পড়ে যায়, অথবা ছোট মুরগির মতো হয়ে যায়। সে সবসময় মনে করত আকাশটা পড়ে যাচ্ছে, এবং তার এই ভাবনাটা তাকে সবসময় প্রভাবিত করত। যখন আমরা বাসায় পৌঁছালাম তখন সে আমাকে যুক্তি দেখিয়ে বলল যে আগামী কয়েক বছরে কেন সবগুলো স্টেটে তেলের দাম বাড়তে থাকবে। এর আগে আমি কখনো পরিসংখ্যান দেখিনি, যদিও আমি বাস্তবে তখন একটি তেল কোম্পানির শেয়ারের মালিক ছিলাম। এই তথ্য পাওয়ার সাথে সাথে আমি খুঁজতে শুরু করে দিয়েছিলাম এবং নতুন একটি কম দামি তেলের কোম্পানি পেয়ে গিয়েছিলাম, যারা সবেমাত্র কিছু তেলের আমানত পেতে যাচ্ছে। আমার ব্রোকার এই নতুন কোম্পানির কথা শুনে বেশ আগ্রহী হয়েছিল এবং আমি প্রতিটি শেয়ার 65 সেন্ট দরে 15,000টি শেয়ার কিনে নিয়েছিলাম। 1997 সালের কোনো একদিন আবার আমার সেই বন্ধু ও আমি ওই গ্যাস স্টেশনটির পাশ দিয়ে বাইকে করে যাচ্ছিলাম। তখন গ্যালন প্রতি তেলের দাম 15% বেড়ে গিয়েছিল। ছোট্ট মুরগি আবার দুশ্চিন্তাগ্রস্ত হলো ও অভিযোগ করতে থাকলো। আমি শুধু হেসেছিলাম, কারণ 1997 সালের জানুয়ারি মাসে সেই ছোট্ট তেল কোম্পানিটি তেল বের করা শুরু করে দিয়েছিল এবং আমার সেই 15,000টি শেয়ারের প্রতিটির দাম গিয়ে দাঁড়িয়েছিল $3। অথচ আমার এই বন্ধুই কিন্তু প্রথমে আমাকে পথটা দেখিয়েছিল। আমার বন্ধুর কথাটাই সত্য হয়েছিল। পরে গ্যাসের দাম বাড়তে থাকলো। নিরীক্ষণ করার পরিবর্তে ছোট্ট মুরগি তাদের ভাবনার দরজা বন্ধ করে দেয়। যদি অধিকাংশ লোকেরা বুঝতো যে কিভাবে স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে
থেমে যাও শব্দটা প্রভাব ফেলে, তাহলে আরো অধিক লোক টাকা না হারানোর জন্য বিনিয়োগ করার পরিবর্তে জয়ী হওয়ার জন্য বিনিয়োগ করত। থেমে যাও শব্দটা শুধু একটা কম্পিউটার নির্দেশ মাত্র, যার দাম কমতে থাকার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার স্টক বিক্রি করে দেয়। এটা আপনার ক্ষতির পরিমাণ কম হতে সাহায্য করে এবং আপনার লাভের পরিমাণটাকেও ছোট করে দেয়। যারা হারাতে ভয় পায়, এটা তাদের জন্য একটা ভালো দিক বটে। তাই যখনই আমি শুনি লোকেরা তাদের চাওয়াটাকে প্রাধান্য না দিয়ে আমার চাহিদা নেই বলেছে, তখনই আমি বুঝে যাই যে বিশৃঙ্খলা তাদের মাথায় খুব সরগোল করছে। ছোট্ট মুরগি তাদের মস্তিষ্কটা দখল করে নেয় এবং সরগোল করে বলতে থাকে আকাশটা পড়ে যাচ্ছে অথবা টয়লেটটা ভেঙে যাচ্ছে। তাই তারা চায় না বলে এড়িয়ে যায়, কিন্তু এর জন্য তাদেরকে অনেক মূল্য দিতে হয়। তারা হয়তো তাদের জীবনের চাওয়াগুলো কখনোই পূরণ করতে পারবে না। আমার ধনী বাবা ছোট্ট মুরগিকে মোকাবেলা করার জন্য একটা উপায় দেখিয়েছিলেন। কর্নেল স্যান্ডার্স যা করেছিলেন ঠিক তাই করো। ৬৬ বছর বয়সে তিনি তার ব্যবসা হারিয়েছিলেন এবং সামাজিক নিরাপত্তার টাকায় তিনি জীবন ধারণ করতে শুরু করেছিলেন। এটা তার জন্য যথেষ্ট ছিল না। তখন তিনি সারা দেশে ঘুরে ঘুরে তার মুরগি রান্না করার রেসিপি বিক্রি করতে লাগলেন। একটা হ্যাঁ শব্দ শোনার পূর্বে তাকে ১০০৯ বার ফিরে দেওয়া হতো। তারপর তিনি এমন এক বয়সে গিয়ে কোটি কোটি টাকার মালিক হলেন যখন অধিকাংশরা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে। কর্নেল স্যান্ডার্স সম্পর্কে ধনী বাবা মন্তব্য করেছিলেন তিনি একজন সাহসী ও নাছোড়বান্দা ছিলেন। সুতরাং আপনার যখন সন্দেহ হবে এবং যখন আপনি সামান্য ভয় অনুভব করবেন, তখন ঠিক সেটাই করবেন যা কর্নেল স্যান্ডার্স তার ছোট্ট মুরগির সাথে করেছিল। তিনি এটাকে তেলের মধ্যে ভাজি করে ফেলেছিলেন। কারণ নাম্বার ২, অলসতা। ব্যস্ত লোকেরা প্রায়শই আরো বেশি অলস হয়ে থাকে। আমরা সকলেই এমন ব্যবসায়ীর গল্প শুনেছি যারা টাকা উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করেন। স্ত্রী সন্তানদেরকে ভালো ভালো জিনিস দেওয়ার জন্য তারা কঠোর পরিশ্রম করেন। তিনি অফিসে দীর্ঘ সময় কাটান এবং সপ্তাহের শেষে বাড়িতেও কাজ নিয়ে আসেন। তারপর একদিন তাকে লোকশূন্য বাড়িতে ফিরতে হয়। তার স্ত্রী সন্তানাদি সহ তাকে ছেড়ে চলে গিয়েছে। তিনি জানতেন যে তার ও তার স্ত্রীর মাঝে সমস্যা যাচ্ছে, তবুও তিনি তাদের সম্পর্কটাকে দৃঢ় করার পরিবর্তে কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। এখন তিনি আতঙ্কগ্রস্ত, ফলে তার কাজের পারফরমেন্সেও ঘাটতি দেখা দিয়েছে। শেষ পর্যন্ত তিনি তার চাকরিটাও হারালেন। আজকাল আমার প্রায়ই এমন সব লোকেদের সাথে দেখা হয় যারা তাদের সম্পত্তির দেখাশোনা করা নিয়ে খুবই ব্যস্ত থাকেন। আবার এমন লোকও আছেন যারা তাদের স্বাস্থ্যের যত্ন নিয়ে খুবই ব্যস্ত। কারণটা একই, তারা ব্যস্ত এবং তাদের ব্যস্ততার কারণে তারা এমন কিছুকে এড়িয়ে যাচ্ছেন যার মুখোমুখি তারা হতে চান না। এটা তাদেরকে কেউ বলে দেওয়ার প্রয়োজন নেই, মনে মনে তারা নিজেরাই এটা জানে। প্রকৃতপক্ষে আপনি যদি তাদেরকে একথা বলতে চান, তাহলে তারা বরং রাগান্বিত ও বিরক্ত হবেন। তারা যদি কাজ বা তাদের সন্তানাদিকে নিয়ে ব্যস্ত না থাকেন, তাহলে সবসময় টিভি দেখা, মাছ ধরা, গল্ফ খেলা বা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকেন। তবে তারা কিন্তু মনে মনে ঠিকই জানেন যে তারা গুরুত্বপূর্ণ কিছু একটাকে এড়িয়ে যাচ্ছেন। এইটা অলসদের একটা স্বাভাবিক প্রকৃতি। তারা ব্যস্ততার বাহানা দেখিয়ে অলস থাকেন। তাহলে অলসতার নিরাময় কি? উত্তরটা হলো একটি ছোট্ট লোভ।